কথা বলিও না, ভিডিও চলতেছে না। সবাই শীট আনছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শীট আনছো সবাই? কতগুলো এইচডব্লিউ দিছিলাম, করছিলা সবাই? আমরা টাইপ 3 করতেছিলাম এই শীটের। সবাই কি বাসায় করে আসছো? বাসায় করছিলা? কত পর্যন্ত করছিলা? এরপরে টাইপ 3 ধরো নাই নাকি? টাইপ 3 এর কত পর্যন্ত করাইছিলাম আমরা, মনে আছে কারো? 6 পর্যন্ত করাইছিলাম। আচ্ছা, তুমি কততে প্রবলেম বলছো? 7 দিয়ে শুরু করি, চলো। তোমরা কি এরপরে তোমরা কি 6 পর্যন্ত করছিলা সবাই? ভাই আমার টাইপ 3 দিতে সমস্যা আছে, আস্তে আস্তে কম হচ্ছে। কেন? তো এই টাইপ লেভেল ভিডিওটা রিক্যাপ করে নিও। প্রবলেম থাকলে আমাকে বলি এখানে। প্রবলেমটা কোথায়? সাথে সাথে ভিডিওটা দেখে আসা উচিত ছিল। সমস্যা নেই, আজকে দেখো কতটুকু বুঝি। আজকের টপিকের সাথে ওই টপিকের আবার কোনো রিলেশন নেই, আজকে জাস্ট ম্যাথ গুলা পড়াবো। চলো 7 নম্বর ম্যাথটা একটু পড়ো সবাই। 7 নম্বর পেজে আছে, 7 নম্বর পেজে যাও। শীট আনছো? শীট আন নাই? তোমরা দুই সাফিন কি শীট আনো নাই? তোমাদের থেকে একটা শীট ওকে পাস করো তো, তোমাদের ব্রাঞ্চে তো 2টা আছে। কোশ্চেনটা পড়ো। এ ও বি একই উপাদান এবং একই গড় ঘনত্বের দুটি কাল্পনিক গ্রহ। এর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বি এর ব্যাসার্ধ দেওয়া আছে। এ ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান কি একই হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। হ্যাঁ, এখন তোমাকে এ ও বি দুইটা গ্রহের প্রাবল্যের ভ্যালুটা বের করতে হবে, বুঝতেছো? তো চলো আমরা বের করি। দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দুইটার ঘনত্বটা একই, বুঝতেছো? হ্যাঁ, এ ও বি দুইটার ঘনত্ব একই হলে কাহিনীটা কি হবে আমরা একটু দেখার ট্রাই করি। দেখো দুইটার ভর আবার ভিন্ন ভিন্ন দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো দেখো আমরা ই এর সূত্রটা লিখি। ই এর সূত্রটা কি ছিল বলতো? জিএম বাই আর স্কয়ার, তাই না? তো দেখো আমরা যদি বি এর এর ক্ষেত্রে চিন্তা করো, এর ক্ষেত্রে আমরা এমও জানি আরও জানি, তাই না? বি এর ক্ষেত্রে জি তো মুখস্থ 6.673 10 ইনভার্স 11। বি এর ক্ষেত্রে দেখো আর দেওয়া নাই, বি এর ক্ষেত্রে এম দেওয়া আছে। ও বি এর ব্যাসার্ধ দেওয়া আছে, এমটা দেওয়া নাই, বুঝতে পারছো? তো চলো বি এর ব্যাসার্ধটা এমটা আগে আমরা বের করার ট্রাই করি। আমরা এম সমান রো ভি এই সূত্রটা পড়ছিলাম। হ্যাঁ, রো ইকুয়াল এম বাই ভি ছিল, তাহলে এম ইকুয়াল কি বলতো? রো ভি। এখন এ আর বি এর রোটা সেম দেওয়া আছে না কোশ্চেনে, তাহলে রো ইকুয়াল কত বলতো? এম বাই ভি। তাহলে আমরা এখানে এভাবে বলতে পারি না, এম এ বাই ভি এ ইকুয়াল এম বি বাই ভি বি, এটা কি বলা যায়? যেহেতু দুইটার জন্য রোটা সেম। এখন ভি মানে কি ছিল? 4/3 পাই আর কিউব না? তাহলে এম এ বাই 4/3 পাই আর এ কিউব। হ্যাঁ বলো। গ্রহ কি একটা গোলক না? গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, বুঝতে পারছো? আর ভি বি মানে কি? 4/3 পাই আর বি কিউব। এখন 4/3 পাই তো বাদ দুই পাশ থেকে, তাহলে এম এ বাই আর এ কিউব ইকুয়াল এম বি বাই আর বি কিউব, বুঝতে পারছো সবাই? এখন আমাকে কি বের করা লাগবে? আর বিটা বের করা, এম বিটা বের করা লাগবে। তাহলে এম বিটা বের করে ফেলো, এম এ বাই আর এ কিউব গুণ আর বি কিউব। কারো কি এটা সমস্যা আছে? বুঝতে পারছো? তো এখানে ভ্যালুগুলো বের করে এম বিটা একটু বের করো তো। 4.81
এটা কি বের করছো নাকি আনসার শিটে দেখে বলছো? ও, তাহলে এবার আমরা ই এটা বের করি। ই এর সমান কত? জিএম বাই আর এ স্কোয়ার। তাহলে জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স মাইনাস 11। এম এটা কত দেওয়া আছে? 5.93 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ভাই আর এ দেওয়া আছে 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্কোয়ার। এখান থেকে এটা বের করবা, ইবিটা বের করবা। ইবিটা হচ্ছে জিএম বাই আর বি কিউব, আর বি স্কোয়ার, সরি। মিললে না এটা? দুইটা বের করবা, শেষ। এবার বলবা কি কোনটা বেশি কোনটা কম অথবা সমান কিনা। কারণ এটা সমস্যা আছে। কত এটা? 8.24। এটার একক কি বলতো? নিউটন পার, নিউটন পার কেজি হবে না? আর এটা শেষ। কারো সমস্যা থাকলে বলিও। এবার চলো আমরা 8 নম্বর ম্যাথটা করি। 8 নম্বর ম্যাথটা একটু পড়ো সবাই। এটা কি মুছবো? 8 নম্বর কোশ্চেনটা সবাই একটু পড়ো। কি বলছে? একজন বিজ্ঞানী, একদল বিজ্ঞানী 100 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে এত কিলোমিটার উপরে উঠিয়ে 3.1 কিলোমিটার পার সেকেন্ড রৈখিক বেগ প্রদান করে চাঁদ সদৃশ উপগ্রহে পরিণত করার চেষ্টা করলো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের এত গুণ, পৃথিবীর হতে চাঁদের দূরত্ব এত কিলোমিটার, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এত। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী কোন বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সমান হবে? আচ্ছা, এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশন গুলো মেইনলি দেওয়া আছে ঘয়ের জন্য, বুঝতে পারছো? তো আমাদের গয়ের জন্য যে ইনফরমেশন গুলো দেওয়া আছে আমরা ওগুলো ইউজ করবো। চলো, এখানে শুধু গটা দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে ধরো আর্থ, আর এটা হচ্ছে তোমার মুন, বুঝতে পারছো? এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মুন। এখন তুমি চিন্তা করো, এই যে এইখানে একটা আর্থ আর মুনের দূরত্বটা দেওয়া আছে কোশ্চেনে। দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 3 × 10⁵ কিলোমিটার। হলে মিটারে কি হবে? 3 × 10⁸ মিটার, বুঝতে পারছো? এখন দেখো, তুমি মধ্যখানে একটা পজিশন বের করতে বলছে যেখানে যে তোমার মহাকর্ষীয় প্রাবল্যটা হবে 0, মানে সমান হবে আর কি। মহাকর্ষীয় প্রাবল্য কত হবে? সমান হবে। তাহলে তুমি ধরো এই পজিশনের ক্ষেত্রে চিন্তা করো, প্রাবল্যের ডিরেকশনটা কি হয়? গ্রহ তার কেন্দ্রের দিকে টানে। তাহলে এই যে পৃথিবীর জন্য প্রাবল্য ধরো ই আর্থ হচ্ছে এইটা, আর ই মুন হচ্ছে এইটা। আর্থ ছোট ই আর্থ হচ্ছে এইদিকে, ই মুন হচ্ছে এইদিকে। তাহলে চিন্তা করে আমাকে কি বলছে? এখানে যে প্রাবল্যটা সমান হবে, মানে ই আর্থ আর ই মুনটা কত হতে হবে? সমান হইতে হবে। এবং কত দূরত্বে যে সমান হইতে হবে সেটা বের করতে হবে, বুঝতে পারছো? আমি ধরলাম পৃথিবী থেকে ডি দূরত্বে, কতটুকু দূরত্বে? ডি দূরত্বে এই দুইটা সমান হচ্ছে। তাহলে মুন থেকে ডিস্টেন্সটা কত হবে বলো তো? 3 × 10⁸ মাইনাস ডি হবে না? এটা কি বুঝছো? দেখো, পুরা ডিস্টেন্স হচ্ছে 3 × 10⁸, আর এই ডিস্টেন্স ডি হলে এটা কি হবে? 3 × 10⁸ মাইনাস
ডি। তাহলে ই আর্থ ইকুয়াল ই মুন, এই যে এই পয়েন্টে, তাই না? তাহলে খেয়াল করো ই আর্থটা কত, জি এম আর্থ বাই, এখানে কি হবে, ডিস্টেন্সটা হবে ডি স্কয়ার, হবে না? এখানে আর এর পরিচয় কি ছিল, জি এম বাই আর স্কয়ার। আর এর পরিচয় কি দিছিলাম আমরা, গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। এক্ষেত্রে গ্রহের কেন্দ্র হতে দূরত্ব কি ধরছি, ডি। আর ই মুনের বেলায় জি এম মুন বাই 3 ইন্টু 10⁻8 - ডি হোল স্কয়ার। বুঝতে পারছো? এখানে ডিটা বের করতে বলছে, তাহলে আড়াআড়ি নিয়ে আসো, জি জি দুই পাশ থেকে বাদ যাবে, 3 ইন্টু 10⁻8 - ডি, এখানে এভাবে দিয়ে দাও বাই ডি হোল স্কয়ার, লিখা যায় এটা। তাহলে দেখো এম মুন বাই এম আর্থ। দেখো কোশ্চেনে দুইটার ভরের অনুপাত দেওয়া আছে। ভর, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, 81 গুণ। তাহলে নরমালি কি দেওয়া আছে কোশ্চেনে, এম আর্থ বাই এম মুন কত দেওয়া আছে, 81 দেওয়া আছে না? তাহলে এম মুন বাই এম আর্থ কত হবে, 1/81। তাহলে 3 ইন্টু 10⁻8 - ডি বাই ডি হোল স্কয়ার ইকুয়াল 1/81। তাহলে উভয় পাশে রুট করে দাও, 3 ইন্টু 10⁻8 - ডি বাই ডি ইকুয়াল 1/9। তাহলে এখানে কি পাচ্ছ, 27 ইন্টু 10⁻8 - 3d, সরি 9d ইকুয়াল ডি। তাহলে কি পাচ্ছ, 27 ইন্টু 10⁻8 ইকুয়াল 10d। বুঝতে পারছো? তাহলে ডি ইকুয়াল কত আসছে, 2.7 ইন্টু 10⁻8 মিটার। বুঝতে পারছো? এরকম তো আমার ক্যালকুলেটর লাগছে, এই টাইপের ম্যাথ কিন্তু ডিইউতে দিবে। তোমার যদি এই টাইপ, হ্যাঁ ক্যালকুলেটর করতে না, না মেডিকেলে তো বড় ম্যাথ দিবে না। এটা কি বুঝছো সবাই? তুলো সবাই, তুলছো, তুমি তুলছো? 9 নাম্বার কোশ্চেনটা দেখো, এই টাইপের ম্যাথ আমরা সেকেন্ড পেপারে যে করব, ওই যে তড়িৎ বিভব যখন পড়ব, এখানেও করতেছি। এটার পরে আমরা আর একটা টাইপের ম্যাথ করব। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন ভাই? আচ্ছা বুঝবে এটা, কাল আর একদিন পড়লে আশা করা যায় এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে নেক্সট দিন। এরপরে 8, হ্যাঁ 7 অনেক বড়। আটের সাথে সাথে এই চ্যাপ্টারের রিলেশন আছে আর কি, এটার রিলেশন। হ্যাঁ, আর নরমালি তোমাদের এইচএসসি তো দেখা যায় এইটা আর 8 মিলে যায় মাঝে মাঝে, ভিডিও দেখে বুঝবা না। এখন ধরো আমি চাইলে তো অফ করে দিতে পারি, অফ করে দিলে আলটিমেটলি তোমাদের সিলেবাস শেষে যে ঈদের পরে শেষ করানো যাবে না। তো এর থেকে ভালো ভিডিও যেহেতু রেকর্ডেড থাকবে, তোমরা একটু ক্লাসগুলো করে নিও, ক্লাসগুলো করে করে আমাকে রেগুলার ছবি দিবা। আর যারা ক্লাস করতে পারবে না তাদের জন্য একই বার্তা আর কি, ভিডিওগুলো দেখে আমাকে ছবি দিবা। পাঠায়, অনেকেই পাঠায়, আলী পাঠায়, সাকিব পাঠায়। এখন তুমি ছবি পাঠাইছো, আমি কি কি পাঠাইছি? নাই, ওরা ক্লাস না করলে তো তোমরা একদিনের ছবি টবি পাঠাও নাই, ছবি পাঠাবা, তোমাদের বিশ্বাস করা যায় না করছো কিনা। হ্যাঁ তুমি তো মিসই দাও না, তোমার বাসা এরকম কাছে থাকলে কেউ মিস দিত না। আচ্ছা 9 নাম্বার কোশ্চেনটা দেখো, এই টাইপের ম্যাথ কম দেয় আর কি, বাট ইম্পর্টেন্ট। সেকেন্ড পেপারের জন্য এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট বেশি হয়। তো ফার্স্ট পেপারও দিয়ে দেয়, দিয়ে দিলে আমাদের করতে হবে ইজি ম্যাথ। ধরো করে গেল না, কিন্তু দিয়ে দিল, এখন না পারলে তখন আফসোস লাগবে যে এত ইজি ম্যাথ পারলাম না। দেখো 2 মিটার বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্রের কেন্দ্র হচ্ছে ও, এবং উক্ত বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখা আছে। এবিসিডি 4টি বিন্দু যথাক্রমে এত 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 কেজি ভরের বস্তু রাখা আছে। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। দেখো সুন্দর একটা কোশ্চেন।
আচ্ছা, বর্গের কর্ণের সূত্রটা কেউ বলতে পারবা? বর্গের কর্ণের সূত্র কি হয়? এটা যদি a হয় এটা হবে √2a। না, সমস্যা হবে না, তোমার ইচ্ছা। আচ্ছা, তো এখানে আমাকে এ বি সি ডি চারটা বিন্দু দেওয়া আছে, এ বি সি ডি। তো এ বি সি ডি চারটা বিন্দুতে যথাক্রমে 4 4 2 2 4 কেজি, 4 কেজি, 2 কেজি, দেন 2 কেজি এরকম ভরের বস্তু রাখা আছে। হ্যাঁ, আর কেন্দ্রে রাখা আছে 1 কেজি ভরের একটা বস্তু। এখন আমাকে বলছে ও বিন্দুতে মহাকর্ষীয় বিভবটা নির্ণয় করতে। আচ্ছা, বিভবের সূত্রটা কি ছিল মনে আছে? মাইনাস অফ জিএম বাই আর, মনে আছে এটা? এখন দেখো, আচ্ছা, তো এবার আমাকে এই বিন্দুতে বিভবটা নির্ণয় করতে হবে। আর এর পরিচয়টা কি ছিল বলতো? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? নরমালি কেন্দ্র, গ্রহের কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। এখানে তোমার বস্তু গ্রহ বলতে যে এই চারটা বিন্দুতে চারটা রাখা আছে, এই চারটার জন্যই তোমার এখানে বিভব ক্রিয়েট হবে না? আশরাফুল, বোর্ডে তাকাও, এই চারটা বস্তুর জন্যই তোমার এখানে বিভব ক্রিয়েট হবে কিনা বলো। এবং আর কি হবে প্রতিটা ক্ষেত্রে? এই যে এই ডিস্টেন্সটুকু হবে না, বুঝতে পারছো? মানে আর এখানে বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে যে বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে ওই বিন্দু আর যে যার জন্য বিভবটা তৈরি হচ্ছে তার মধ্যবর্তী দূরত্বকে আর বলতেছি আমরা, বুঝতেছো? তো আর হচ্ছে তোমার এতটুকু এতটুকু এতটুকু। এখন এইটা যেহেতু বর্গ এবং এটার বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 মিটার, তাহলে পুরাটার দৈর্ঘ্য কত হবে? 2√2, √2 এ না? তার মানে পুরাটার দৈর্ঘ্য √2 হলে এতটুকুর দৈর্ঘ্য কি হবে? শুধু √2 হবে। এটা √2, এটা √2, এটা √2, এটা √2, চারটার জন্যই তোমার এটা সমান, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমার টোটাল ভিটা কি হবে? টোটাল ভিটা কি হবে? টোটাল বিভবটা এর জন্য বিভব প্লাস ডি এর জন্য বিভব, সি এর জন্য বিভব, ডি এর জন্য বিভব, এরকম না? তাহলে ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস ভিডি। এখন দেখো এখানে চেঞ্জটা হচ্ছে কি, কে কে? দেখো আর তো চেঞ্জ নাই, জিও জিও তো কনস্ট্যান্ট, চেঞ্জ হচ্ছে মেইনলি এমটা। তাহলে এখানে কি মাইনাস জি এম এ বাই আর, মাইনাস, দেখো মাইনাস জি এম বি বাই আর, মাইনাস জি এম সি বাই আর, মাইনাস জি এম ডি বাই আর, বুঝতে পারছো এটা? তাহলে এখানে মাইনাস জি বাই আর কমন যায়, তাহলে এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস এম ডি। তাহলে ভ্যালু বসায় দাও, -6.673 ইন্টু 10⁻11, আর এর ভ্যালু √2 দেওয়া আছে, 4 + 4 + 2 + 2, বের করে ফেলো এবার, বুঝতে পারছো? -5.66 ইন্টু 10⁻10। একক কি ছিল বলো তো? জুল পার কেজি। কার কি সমস্যা আছে এটাই? আচ্ছা, সি ছিল এইটা। বুঝবো এটা? সবাই বুঝছো? এরপরে তোমাকে বলছে ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা। তো চলো এটা করার ট্রাই করি। এটা কি কারোর সমস্যা আছে? আচ্ছা, সবাই একটু বোর্ডে তাকাও, এই ম্যাথটা একটু বুঝার আছে। তোমাদেরকে বলি, এই এই যে 1 কেজি ভরের বস্তুটা আছে, 1 কেজি ভরের বস্তুটা নিচের দিকে কি পরিমাণ ফোর্স অনুভব করতেছে বলো তো?
mg পরিমাণ ফোর্স অনুভব করতেছে না নিচের দিকে। এখন দেখো m এর ভ্যালু কত দেওয়া আছে, 1 কেজি। দেখো ও বিন্দুতে আমরা বস্তু ইসের কেন্দ্রে আমরা 1 কেজি ভরের একটা বস্তুকে রাখছি। এখন m যদি 1 কেজি হয়ে যায়, ফোর্সটা কত, 1 গুণ 9.8 সমান কত আসছে, 9.8 নিউটন। এখন এই বিন্দুতে যদি বস্তুটাকে স্থির রাখতে হয়, তাহলে উপরের দিকেও আমার ঠিক 9.8 পরিমাণ 8 নিউটন পরিমাণ শক্তি বা ফোর্স অ্যাপ্লাই করতে হবে কিনা বলো, বুঝতে পারছো? আমার এখানে নিচের দিকে 9.8 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে বস্তুটাকে স্থির রাখতে হইলে উপরের দিকেও 9.8 নিউটন ফোর্স দেওয়া লাগবে। এখন দেখো উপরের দিকে ফোর্সটা এটা কোত্থেকে আসতেছে, এটা একটু আমরা দেখার ট্রাই করি। দেখো ব্যাপারটা বুঝছো তো, কাহিনী কি করতে হবে। এবার এখানে বলি, দেখো এখানে তো 1 কেজি ভরের বস্তু ছিল, 1 কেজি ভরের বস্তুকে এই 4 কেজি ভরের বস্তুটা এই দিকে টানতেছে, আবার 2 কেজি ভরের বস্তুটা কোন দিকে টানতেছে, এই দিকে টানতেছে। তার মানে এখানে তুমি এটা ছিল এ বি সি ডি, তো এটাকে এফ বি দাও, এটাকে এফ ডি দাও। না না, হ্যাঁ হ্যাঁ, তোমার সবগুলা নিয়ে কাজ করা লাগবে। তাহলে 1 কেজি ভরের বস্তুটাকে বি বিন্দু টানতেছে এইদিকে, এ ডি বিন্দু টানতেছে কোন দিকে, এই দিকে। এখন বলো এফ বি বড় হবে না এফ ডি বড় হবে? এফ বি বড় হবে, কারণ এই বি পয়েন্টের ভরটা বেশি। আবার এই 1 কেজি ভরের বস্তুটাকে এই যে এদিকে টানতেছে কে, এই 4 কেজি ভরের বস্তুটা, এটা কি এফ এ, এটা কি বলতো এফ সি। এই ক্ষেত্রে এফ এ বড় হবে না এফ সি বড় হবে, এফ এ বড় হবে। এবং খেয়াল করো এই দুইটা, এই যে এফ বি আর এফ ডি, হ্যাঁ, তোমার এফ এ আর এফ ডি এর লব্ধিটা কিভাবে বের করবা, ফোর্স দুইটা একই লাইন বরাবর আছে না, তাহলে হ্যাঁ হ্যাঁ, দেখো বড়টা থেকে ছোটটা বিয়োগ, একই লাইন বরাবর থাকলে কি হয়, বড় ফোর্স থেকে ছোটটা বিয়োগ দিলে লব্ধিটা পেয়ে যাবা, বুঝতে পারছো? তাহলে এই দুইটার ক্ষেত্রে লব্ধিটা কিভাবে করবা, এফ বি মাইনাস এফ ডি। আবার এই দুইটার ক্ষেত্রে লব্ধি কিভাবে করবে, এফ এ মাইনাস এফ সি। এবং এই বরাবর তুমি একটা লব্ধি পাবা, এই বরাবর একটা লব্ধি পাবা। তার মানে এই বরাবর একটা ফোর্স, এই বরাবর একটা ফোর্স কিনা বলো। এবং তার মানে এই দুইটার লব্ধি, এই দুইটার জন্য আবার আরেকটা লব্ধি পাবা না, বুঝতে পারছো? তো তখন তুমি এই ফোর্সটা যদি তোমার ওই যে 9.8 হয়, তাহলে এটা ভাসবে, না হলে এটা ভাসবে না, বুঝতে পারছো কাহিনী? তো দেখো এখানে ম্যাথটা তোমাদের জন্য ইজি করে দিছে। ইজি কেন করে দিছে, দেখো এফ এ আর এফ বি সমান না, সবাই একটু বোর্ডে তাকাও, এফ এ এফ বি সমান কিনা বলো। কারণ এখানেও 4 কেজি আছে, এখানেও কত কেজি আছে, 4 কেজি। তাহলে এবং এই ডিসটেন্সও √2, এই ডিসটেন্সও কত, √2। তাহলে এফ এ সমান এফ বি সমান, দেখো জি এম, হ্যাঁ এটা তো দেখাইতে হবেই, জি 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু এমটা কত দেওয়া আছে, 4 ছোট হাতের এম দেওয়া আছে 1 কেজি, আর হচ্ছে √2 স্কয়ার। দেখো তো এটা কত আসে, 1.10 ইনভার্স 10 নিউটন, বুঝতে পারছো সবাই? এবার খেয়াল করো আবার এফ সি আর এফ ডি এই দুইটা সমান, তাহলে এফ সি ইকুয়াল এফ ডি ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার। জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। তাহলে তুমি আলাদা আলাদা ভাবে বের করতে হইতো, এক্ষেত্রে আমি একটা সূত্র দিলেই দুইটা বের হয়ে যাচ্ছে, আমি আলাদা কেন বের করব? দেখো তো কত আসে, বুঝতে পারছো? এখন খেয়াল করো তোমার এই বরাবর যে লব্ধিটা কাজ করতেছে, দেখো এফ এফ এ মাইনাস এফ সি করলে একটা লব্ধি পাবা না, তো এটাকে বলা হচ্ছে এফ নেট 1, এফ এন 1 বলো। আর এফ ডি মাইনাস এফ ডি করলে আরেকটা লব্ধি পাবা, এটাকে বলা হচ্ছে এফ এন 2, বুঝতে পারছো? এবং এফ এন 1 আর এফ এন 2 ও কিন্তু আলটিমেটলি কি হবে, সমান হবে। কারণ এফ এন 1 কিভাবে পাবা, এফ এ মাইনাস এফ সি, দেখো এফ এ মাইনাস এফ সি, তার মানে এইটা বিয়োগ এইটা করা লাগবে। আবার এফ এন 2 কি পাবা, এফ বি মাইনাস
এফ ডি করলে, তাহলে এফ বি মাইনাস এফ ডি, তার মানে এই যে এটা বিয়োগ এটা করা লাগবে। তাহলে তোমার এফ এন ওয়ান ইকুয়াল এফ এন টু, মানে এফ নেট ওয়ান এফ নেট টু ইকুয়াল কি হবে বলো তো, 1.33 ইন্টু 10 ইনভার্স মাইনাস 11 মাইনাস 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। দেখো তো কত আসে, এটা মানে এটা এরকম আসবে। 6.625 আবার বলতে হবে যে সমানগুলো হইলো তোমার এফ এন ওয়ান কি এফ এ মাইনাস এফ সি না, তাহলে এই যে এফ এ মাইনাস এফ সি, তার মানে এই দুইটার বিয়োগ, এই দুইটার বিয়োগ ইনভেস্টেড উপর উপরে 6.625 ইনটু 10 ইনভার্স নেবে। আচ্ছা দেখো এফ এ মাইনাস এফ সি করা লাগতেছিল এফ এন ওয়ান এর জন্য, তো এফ এ মাইনাস এফ সি তার মানে এইটা মাইনাস এইটা। আবার এফ এন টু এর জন্য কি এফ বি মাইনাস এফ ডি, এই যে এফ বি মাইনাস এফ ডি তার মানে এটা মাইনাস এটা না, দুইটা তো একই, বুঝুনি? তুমি চাইলে আলাদা আলাদা করতে পারো, যে এফ এন ওয়ান সমান এটা মাইনাস এটা করলা, আবার এফ এন টু সমান এটা মাইনাস এটা করলা, এটা তোমার ইচ্ছা, বুঝতে পারছো? তাহলে এখানে খেয়াল করো আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এই যে এই বরাবর দুইটা ফোর্স পাচ্ছি, মানে এই বরাবর একটা ফোর্স এই বরাবর একটা ফোর্স, এফ এন ওয়ান এই যে এই বরাবর 6.625 ইন্টু 10 ইনভার্স 11, এই বরাবর হচ্ছে 6.625 ইন্টু 10 ইনভার্স 11, বুঝতে পারছো? এবং খেয়াল করো এখানে একটা জিনিস, তোমার লব্ধিটা কি এই বরাবর হবে, এবং এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত বলো তো, 90 ডিগ্রি। হ্যাঁ দেখো বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পড়ছিল এটা, তার মানে এটা 90 এটা 90 এটা 90 এটাও কি 90, তার মানে এটা আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি এখানে এফ এন লব্ধি ফোর্সটা নেট ফোর্স ইকুয়াল এফ এন ওয়ান স্কোয়ার প্লাস এফ এন টু স্কোয়ার, তারপরে এখানে আরেকটা আসতো টু এফ এন ওয়ান এফ এন টু কজ 90 তো জিরো হয়ে যাচ্ছে, তো এটা আর লিখার দরকার নাই, এই যে এটা আর কি টু এফ এন ওয়ান ইস এফ এন ওয়ান এফ এন টু কজ 90 আসতো না একটা, কজ 90 এর ভ্যালু কত 0, তাহলে এটা বের করো তো কত আসে, রুট ওভার এটা স্কোয়ার, 9.37 ইনটু 10 ইনভার্স নেবে। বুঝতে পারছো? সমস্যা হচ্ছে এটাই। তাহলে তোমার নিচের দিকে কি পরিমাণ ফোর্স কাজ করতেছিল 9.8, আর উপরের দিকে 9.37 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 11 নিউটন। তাহলে এবার বলো বস্তুটা কি ভাসবে, তাহলে নিচে পড়ে যাবে। তাহলে এটা লিখবা যেহেতু এফ নেট ইজ লেস দ্যান mg, তাই বস্তুটি নিচে পড়ে যাবে। কারো সমস্যা থাকলে বলতে পারো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমরা সেকেন্ড পেপারে গেলে এই টাইপের ম্যাথ অনেক করব। দেখো লাস্ট আরেকটা ম্যাথ আছে, ওইটা করাই দিলে শেষ এই টপিক। মুছবো এটা, এটা কি মুছবো? আচ্ছা 10 নাম্বার কোশ্চেনটা পড়ো। তোমার চাঁদ দেওয়া আছে, পৃথিবী দেওয়া আছে, সূর্য দেওয়া আছে, চাঁদে মহাকর্ষীয় বিভবটা নির্ণয় করতে বলছে। সূর্যের ভর আছে, সূর্যের ভর আছে, মানে অ্যাকচুয়ালি জানি না আমি, মাপার ওয়ে আছে। এটা কি তোমার কি মনে হয় পৃথিবীর ভর যে সময় মাপছে, পৃথিবীর নিচে একটা পাল্লা রাখছে তারপরে মাপছে এরকম? এটা চ্যাট জিপিটি সার্চ দিয়ে, চ্যাট জিপিটি তোমাকে বলে দিবে কিভাবে মাপছে। চ্যাট জিপিটি তোমার যে পরিমাণ চাকরি খাবে, এর থেকে এআই গুলা যে পরিমাণ চাকরি খাবে এর থেকে বেশি জব অপরচুনিটি ক্রিয়েট করবে, এন্ড তুমি যদি ওগুলা বাজারটা ধরতে পারো। হ্যাঁ ওটা কথা।
বাংলাদেশে তো এখনই অকটেল সবকিছু ডিজেল সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। বাংলাদেশের মোট 14 দিন শুরু করতে হবে বিদ্যুৎ সময়, বাকি দিন আচ্ছা সবাই একটু দেখো, সবাই একটু দেখো, এটা হচ্ছে মুন, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে সান। মানে মুনটা আর্থের চারপাশে এইভাবে ঘুরতেছে, আবার আর্থটা সানের চারপাশে ওই যে এইভাবে ঘুরতেছে, বুঝতে পারছো? তো এখানে বলছে আমার যে মুনে মানে চাঁদে মহাকর্ষীয় বিভবটা নির্ণয় করতে বলছে। হ্যাঁ দেখো, চাঁদে মহাকর্ষীয় বিভবটা কার কার জন্য ক্রিয়েট হবে? আর্থের জন্য মহাকর্ষীয় বিভব ক্রিয়েট হবে, আবার সানের জন্য তো মহাকর্ষীয় বিভব ক্রিয়েট হবে। না, এটা আমি মিটারে নিয়ে গেছি, বুঝতে পারছো? দেখো চাঁদের দুইটা কারণে, তাহলে আমি যদি ভি লিখতে চাই তাহলে ভিটা কার কার জন্য বলো তো? ভি আর্থের জন্য একটা, ভি সানের জন্য একটা। তাহলে তোমার সূত্রটা কি হবে? মাইনাস জি এম আর্থ বাই আর আর্থ, মানে আর্থ থেকে ডিস্টেন্সটা, প্লাস সরি মাইনাস জি এম সান বাই আচ্ছা, কারণ তুমি তো মুনে বিভবটা বের করতেছো, মুনে বিভবটা বের করতেছো পৃথিবীর জন্য, পৃথিবীর আবার সানের জন্য একটা বিভব ক্রিয়েট হবে। তাহলে খেয়াল করো, তোমার আর আর্ট মানে পৃথিবীর কেন্দ্র হতে মুনের কেন্দ্রের দূরত্ব দেওয়া আছে, আবার তাহলে তোমাকে আর সান মানে কি সানের কেন্দ্র হতে মুনের কেন্দ্রের দূরত্ব বের করতে হবে। এখন খেয়াল করো এই ডিসটেন্সটা কিভাবে বের করবে? এইটাও দেওয়া আছে, এইটাও দেওয়া আছে, পিথাগোরাস দিয়ে বের করতে পারবো না? এই ডিসটেন্সটা কি হবে বলো তো? 3.8 × 10⁸ সমকোণী। তো তোমার চিত্র দেখেই তো দিছি, দেখো কত আসে, এটা তো সমকোণী দেখাই যাচ্ছে। এত কম আসে, এটা কেন আসবে? আমি বলছিলাম এটা সমকোণী না। 1.5 এর পরে কি আছে এটা বলো? 0.000481 এটাই ধরছে। এটাই আমি একবার শুরুতে আচ্ছা তাহলে এবার মাইনাস জিটা কমন নিয়ে নাও, এম ই বাই আর ই প্লাস এম এস বাই আর এস, সবই তো দেওয়া আছে, বসাই দিলে ভিটা বের করতে পারবে না? ওটা কিলোমিটারে দেওয়া আছে, আমরা মিটারে নিয়ে গেছি, বুঝতে পারছো? এটা তুমি বুঝছো? আচ্ছা আচ্ছা, এরপরে কোশ্চেনটা ইন্টারেস্টিং, দেখো এটা আলটিমেটলি এই ডিসটেন্সের তুলনায় এই ডিসটেন্সটা খুবই ছোট, এই জন্য না না, এটা কাইন্ড অফ এই ডিসটেন্সটা অনেক বড় এইটার তুলনায়, তো ওই যে 1.50000 এইটা আসছিল না, এটার জন্য আর কি, বুঝছো? এটা এরপরের কোশ্চেনটা পড়ো, ওইটা অনেক ইন্টারেস্টিং। এই কোশ্চেন কোথায় আছে? কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। কারণ আমরা দেখছি পৃথিবীর সাথে মানে সূর্যের দূরত্ব 1.5 তে টেনে দিতে পারি, আবার বের করে ওখানে তোমার চাঁদের সাথে সূর্যের দূরত্ব 1.5 তে টেনে দিতে। কারণ বলি ওই ডিসটেন্স, পৃথিবী আর চাঁদের ডিসটেন্সটা তো খুবই কম, তুমি চিন্তা করো সূর্য আর পৃথিবী থেকে যে ডিসটেন্সটা হিউজ ডিসটেন্স না, এটা আবার সূর্য আর চাঁদের থেকে মোটামুটি একই তো আসার কথা আর কি। অতি এখানে ভূমিটা তো অনেক বড়, এই জন্য আর কি এফেক্ট করে না। এটা হচ্ছে কাইন্ড অফ এরকম আমি বলি, না না কাল্পনিক না, এই যে এই ডিসটেন্সটা যদি দেখো
এদিকে দেখো, এই ডিস্টেন্স যদি খুব ছোট হয় আর এই ডিস্টেন্স যদি খুব বড় হয়, তাহলে এইটা আর এটা কাছাকাছি চলে গেছে না? বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণে দুই সময় কখন চাঁদের মহাকর্ষীয় প্রাবল্য বেশি হবে? আচ্ছা, চন্দ্রগ্রহণ মানে কি বলতো? আমরা চাঁদটাকে দেখতে পারি না। চন্দ্রগ্রহণ হচ্ছে পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না, তাই না? তাহলে পৃথিবী থেকে চাঁদকে কখন দেখা যাবে না বলো? এটা হচ্ছে ধরো আর্থ, এটা হচ্ছে সান। সবাই একটু দেখো, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে সান। এখন মুনটা যদি এই সাইডে চলে আসে দেখো, তাহলে সূর্যের আলোটা কি চাঁদে পড়বে? তাহলে চাঁদকে তুমি দেখতে পারবে না। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে কি চন্দ্রগ্রহণ। তো চন্দ্রগ্রহণের কোথায় প্রাবল্য বের করতে বলছে? চাঁদের প্রাবল্য বের করতে বলছে। তো খেয়াল করো, আর্থ আর মুনের মধ্যবর্তী ডিস্টেন্স কত? 3.8 into 10 to the power 8 5। ওইটা কিলোমিটার দেওয়া, দেখো কিলোমিটারকে মিটার তো নেওয়া লাগবে। এটা 5 কিলোমিটার। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা এবার এটা দেখো, এই অবস্থায় তোমার মুনের মধ্যে মহাকর্ষীয় প্রাবল্যটা নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করো, প্রাবল্য কি ভেক্টর রাশি? ভেক্টর রাশির ক্ষেত্রে তোমার ডিরেকশনটাকে প্রাধান্য দিতে হবে। দেখো, এই মুনকে আর্থটা কোন দিকে টানতেছে বলতো? এই যে এই ডিরেকশনে টানতেছে, বুঝতেছ? তার মানে তোমার প্রাবল্য কার কারণে? আর্থের কারণে এইদিকে হবে। বুঝতেছ? আবার এই মুনকে সানটা কোন দিকে টানতেছে? এই ডিরেকশনে টানতেছে না? তাহলে প্রাবল্য সানের কারণে এই ডিরেকশনে হবে। তাহলে দুইটাই কি একই ডিরেকশনে না? একই ডিরেকশনে হলে ইটা কি হবে? ই আর্থ প্লাস ই সান হয়ে যাবে না? যদি একই ডিরেকশনে হয়, লব্ধি বের করতে হলে প্লাস করে দিতে হবে। ভিন্ন ডিরেকশন হলে লব্ধি বের করতে হলে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। বুঝতে পারছো? দেখো, আর্থটা মনটাকে কোন দিকে টানতেছে? এই ডিরেকশনে। তার মানে আর্থের জন্য যে প্রাবল্যটা ওইটা হচ্ছে এই ডিরেকশনে। আবার সান মুনকে কোন দিকে টানতেছে? এই ডিরেকশনে, একই ডিরেকশনেই। তাহলে সানের জন্য যে তোমার ইটা হবে, প্রাবল্যটা হবে, এটাই ডিরেকশন হবে। দুইটাই একই ডিরেকশনে, লব্ধিটা কিভাবে বের করবা? এটা যোগ করে দাও। বুঝতে পারছো? তাহলে ই এর সূত্রটা কি ছিল? জিএম বাই আর স্কোয়ার। তাহলে এখানে কি বের করবা? জি এম আর্থ বাই আর আর্থ স্কোয়ার প্লাস। বুঝতে পারছো এটা সবাই? তাহলে জি কমন নিলে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মাইনাস 11, তাই না? গুণ এম আর্থ। এম আর্থটা কত দেওয়া আছে? দেওয়া আছে কোশ্চেনে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 বাই। আমরা তো মহাকর্ষীয় প্রাবল্য বের করি এক কেজি বস্তুর ক্ষেত্রে, তো মনের না, আমরা কিন্তু মহাকর্ষীয় প্রাবল্য যখন সূত্রটা দেখছি, সংজ্ঞাটা বলছিলাম 1 কেজি ভারের বস্তুর ক্ষেত্রে। দেখো তোমার, আমরা কি বলছিলাম, ধরো এটা একটা গ্রহ, আমরা কি বলছিলাম 1 কেজি ভরের বস্তুটিকে এখানে আনলে যে পরিমাণ ফোর্স অনুভব করে সেটাই ছিল কি? মহাকর্ষীয় প্রাবল্য। এরপরে আমরা কি বলছিলাম, যে ধরো এম কেজি ভরের বস্তুকে আনলে সে যদি এফ পরিমাণ ফোর্স অনুভব করতেছে, এটা ধরে নিচ্ছি, এম কেজি কে আনলে এফ পরিমাণ ফোর্স অনুভব করতেছে, তাহলে 1 কেজি কে আনলে কি? এফ বাই এম। 1 কেজি কে আনলে এফ বাই এফ পরিমাণ এফ বাই এম পরিমাণ ফোর্স অনুভব করে না? তো 1 কেজি কে আনলে যে পরিমাণ ফোর্স অনুভব করে তাই কি ছিল? প্রাবল্য। তাহলে ই সমান কি ছিল? এফ বাই এম। বুঝতে পারছো? তাহলে এফ এর সূত্রটা কি ছিল? জি এম এম বাই আর স্কয়ার। তাহলে আর নিচে একটা এম ছিল, এম এম কাটাকাটি গেছে, জি এম বাই আর স্কয়ার ছিল।
বুঝতেছো? আলটিমেটলি আমরা কিন্তু ইন জেনারেল করে নিছি এম কেজি ভরের জন্য তোমার প্রাবল্যটা কিভাবে বের করতে হবে, বুঝতেছো? এই সূত্রটা কিন্তু জেনারেল সূত্র। এই সূত্রে তোমার খেয়াল করো বস্তুটার ভর নাই, বস্তুটার ভর আসছে এখানে আলটিমেটলি এটা ম্যাটারই করতেছে না বস্তুর ভর কত কেজি প্রাবল্য। বুঝতে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আর আর্থ মানে আর্থের থেকে ডিসটেন্স কত ছিল? 3.8 ইন্টু 10⁸8 স্কোয়ার প্লাস এমএস টা কত দেওয়া আছে? 2 গুণ 10⁻30। বুঝতে পারছো? তো এইটা বের করবা কোশ্চেন থেকে। এটা কোন ক্ষেত্রে বলো তো? চন্দ্রগ্রহণের ক্ষেত্রে। এরপরে আমরা দেখবো হচ্ছে সূর্যগ্রহণের ক্ষেত্রে কি হবে কাহিনী। বুঝছো সবাই এটা? তো চলো সেকেন্ড কেসটা একটু দেখা ট্রাই করি। সূর্যগ্রহণ কখন হয় বলতো? হ্যাঁ, পৃথিবী আর সূর্যের মাঝখানে যদি চাঁদ চলে আসে আমরা তখন সূর্যটাকে দেখি না, তাই না? দেখো এটা ধরো আর্থ, এটা হচ্ছে সান। তো এটা হচ্ছে রাতের বেলা যেটা হয় ওইটা না, তোমার তো সূর্যগ্রহণ দিনেই হয়। হ্যাঁ, তো তুমি বিকাল বেলা আর কি তখন ইটাকে দেখবে না, সূর্যটাকে দেখবে না। রাতে তো এমনি সূর্য দেখা যায় না, রাতে সূর্য দেখা যায় না অন্য কারণে, তুমি তো অন্যদিকে ঘুরে যাও, তো তোমার সূর্য থাকে আরেক সাইডে। আচ্ছা বলো। আচ্ছা এই ক্ষেত্রে তোমার দেখো এটা আমি করাচ্ছি না, এটা তোমরা বাসায় যে করে নিবা, এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করবা। দেখো ডিস্টেন্স গুলা তো দেওয়া আছে তাই না? এক্ষেত্রে কি হবে দেখো, আর্টটা আর্টটা হচ্ছে এইদিকে, সানটা হচ্ছে এইদিকে না, বুঝতে পারছো? তাহলে তোমাকে এক্ষেত্রে ইটা কি হবে, সানটা দেখবা বেশি আসবে, সান মাইনাস আর্ট করবা, শেষ। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, তোমার মুন হচ্ছে এইটা, মুনটাকে সানটা কোন দিকে টানতেছে, এই দিকে টানতেছে, তার মানে সানটা হবে এইদিকে, আর মুনটাকে আর্টটা টানতেছে এইদিকে, তার মানে আর্ট হবে এইদিকে। মুন আবার সানকে আর্টকে এদিকে টানতেছে, এটা আবার এটা আমরা তো বের করতেছি মুনের জন্যই, তাই না? এটাকে অন্যটা কোন দিকে টানতেছে এটার উপর ডিপেন্ড করবে আর কি। তুমি যার জন্য যার উপরে তোমার প্রাবল্য বের করবা তাকে কে কোন দিকে টানতেছে ওইটার উপর ডিপেন্ড করবে আর কি, বুঝতে পারছো? তাহলে এখানে একটা হচ্ছে এইদিকে একটা হচ্ছে এইদিকে, তাহলে লব্ধি কিভাবে বের করবা? এইটা মাইনাস এইটা, যেটা বড় ওইটা মাইনাস ছোটটা করবা, তাহলেই হয়েছে, বুঝতেছো? আর এই হ্যাঁ হ্যাঁ বের করে দেখবা, আমি এটা ডিক্লেয়ার দিচ্ছি না, ধরো এটা যেটা বড় ওইটা থেকে ছোটটা বের করবে, ডিফারেন্টটা বের করবে আর কি, বুঝতে পারছো? শেষ। এবার চলো কয়টা বাজে একটু দেখবা। ও তাহলে তো আরো অনেক টাইম আছে। আমার ইফতার পার্টি তো 5টা বাজে যাবো, 5টা 5:30। না না প্রিপারেশন নিতেছে, প্রিপারেশন নেওয়ার লোক আছে। পড়েছে এটা আমার, এটা আরবি লেখা আছে। ওইখানে ভার্সিটির পোলাবেন ভলেন্টিয়ার আছে আর কি। না যারা এগুলো করতেছে ওদেরকে ওদেরকে আবার ঈদের পরে বুফেতে খাওয়া। আমিও তো যাইতাম কিন্তু এই টিউশন আছে দেখে যাইতে পারি না। না বুফে খাইতে গেলে 1000 টাকা হইতো, আমি টিউশন করাই। তোমাকে দেখতে হবে কোনটা বেশি কস্ট ইফেক্টিভ। হ্যাঁ না আরেকটা আছে, তুমি যদি হইতো এখানে কাজ করতা তাহলে সওয়াবও পাইতা। হ্যাঁ নিয়ত করে।
মেটাল করে তারপর এটা বেশি মেটাল। চলো এখন পড়বো হচ্ছে আমরা মুক্তিবেগ। দেখো এই টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক আর ইন্টারেস্টিং টপিক, মুক্তিবেগ বা এসকেপ। হ্যাঁ, এটা শেষে, সবার শেষে বইতে সবার আগে, তারা নাই, আমরা সবার শেষে পড়লাম। দেখো মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। আচ্ছা আমাকে বলো আমরা কোথায় আছি? কথা বলিও না সাকিব, কথা বলিও না। ধরো এখন আমরা কোথায় আছি? পৃথিবীর পৃষ্ঠে আছি, তাই না? এখন ধরো তুমি এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলা, ধরো এটাকে আমি এভাবে নিক্ষেপ করলাম, এটা দেখো একটু উপরে উঠে আবার ফেরত আসতেছে। আমি কিন্তু আস্তে নিক্ষেপ করছি, একটু উপরে উঠে ফেরত আসতেছে। আমি যদি আশাফুল দেখাও ভাই, আমি যদি আরেকটু জোরে নিক্ষেপ করতাম, আরেকটু উপরে উঠতো, ফেরত আসতো। তো এটা যদি গ্রহ হয়, গ্রহের একটা ক্ষেত্র তো আছে, তাই না? ক্ষেত্র মানে কি ছিল, কতটুকুর মধ্যে এই গ্রহটা অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারবে। এখন ধরো আমি আরো জোরে নিক্ষেপ করলাম, আরো উপরে উঠবে। আমি যদি যথেষ্ট জোরে নিক্ষেপ করতে পারি, এটা যদি এই ক্ষেত্রের বাহিরে চলে যায়, এটা কি আর ফেরত আসবে? বুঝতে পারছো? তাহলে আমি যতটুকু ভ্যালোসিটিতে নিক্ষেপ করলে, সর্বনিম্ন যত ভ্যালোসিটিতে নিক্ষেপ করলে একটা বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের বাহিরে চলে যায়, একটা গ্রহের ক্ষেত্রের বাহিরে চলে যায়, তাই ওই গ্রহের জন্য এসকেপ ভ্যালোসিটি। বুঝতে পারছো? এরকম বলা হয় না যে একটা বস্তু আরেকটা বস্তুকে অসীম দূরত্ব থেকে আকর্ষণ করতে পারবে? হ্যাঁ, অসীম দূরত্ব থেকে আকর্ষণ করতে পারবে, কিন্তু তোমার ওই যে এফ এর সূত্রটা কি, gm/r², না? তো আরটা যদি ইনাফ পরিমাণ বেড়ে যায়, ফোর্সের ভ্যালুটা এত বেশি কমে যায় যে এটা নেগলেক্টই করা যায়। অলরেডি জি এর ভ্যালুটা কিন্তু অনেক কম, তাই না? 10⁻11, অলরেডি জি এর ভ্যালুটা অনেক কম। এখন আর এর ভ্যালুটা যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে এফ এর ভ্যালুটা আরো অনেক কমে যায়। তো তখন একটা নির্দিষ্ট দূরত্বের জন্য আমরা বলি যে ঠিক আছে, এটা আর কাজ করতেছে না। বুঝতে পারছো? মানে দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায়। হ্যাঁ, খুবই নগণ্য, টেন্ডস টু জিরো হয়ে যায় আর কি। দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায়। হ্যাঁ, দূরত্ব কমে গেলে আকর্ষণ বেড়ে যায়। এটা কি বুঝছো? এসকেপ ভ্যালোসিটিটা কি, সর্বনিম্ন যে ভ্যালোসিটিতে নিক্ষেপ করলে একটা বস্তু আর গ্রহে ফেরত আসবে না, তাই কি এসকেপ ভ্যালোসিটি। সংজ্ঞাটা একটু পড়ো, এখানে দেওয়া আছে, বুঝো কিনা বলো না। এই যে সবাই এই শীটটা যাও, এই শীটটা যাও, এই শীটটা এই শীট দুটো একসাথে দেওয়া উচিত ছিল, নেক্সট বার একসাথেই দিব না। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই। দেখো আমি বুঝাচ্ছি। এটা বোঝানোর আগে তোমাদের এই যে গতদিন আমি একটা সূত্র দেখাইছি, আজকে আবার আরেকটা, ওই সূত্রটা আরেকবার একটু দেখাই। ধরো এটা হচ্ছে একটা গ্রহ, গ্রহের কেন্দ্র হতে একটা বস্তুর দূরত্ব হচ্ছে, শুরুতে দূরত্ব ছিল r1। এখন তুমি বস্তুটাকে নীলা, এই যে এখানে হচ্ছে বস্তুটা আছে, m ভরের বস্তুটা আছে, গ্রহের ভর হচ্ছে m, বস্তুটাকে এখান থেকে ধরো এখানে নিয়ে গেলা, তাহলে সেই গ্রহের কেন্দ্রতে শেষ দূরত্বটা কত বলো তো? rf। তাহলে বলো এখান থেকে এখানে নেওয়ার জন্য তোমার একটা কাজ করতে হয়েছে, সেই কাজের সূত্রটা কি ছিল? w সমান gmm ইন্টু 1/ri মাইনাস 1/rf। বুঝতে পারছো? এটা কতদিন দেখাইছিল। তোমার একটা বস্তু এখানে আছে, বস্তুটা গ্রহের কেন্দ্র হতে শুরুতে কতটুকু দূরত্বে ছিল? আড়াই দূরত্বে ছিল। তো তুমি কি করছো, এখান থেকে এখানে নিয়ে গেছো। তো গ্রহের কেন্দ্র হতে বস্তুর শেষ দূরত্ব কি? rf। তাহলে তোমার এখান থেকে এখানে নেওয়ার জন্য একটা কাজ করতে হয়েছে, কাজটা কি? gmm ইন্টু 1/ri মাইনাস 1/rf। এবার আসো মুক্তিবেগের ক্ষেত্রে কাহিনীটা কি হচ্ছে। এই যে এটা ধরো হচ্ছে গ্রহ, গ্রহের ভরটা হচ্ছে m। এখন এই ছোট হাতের m ভরের বস্তুটাকে তুমি মুক্তিবেগে ধরো নিক্ষেপ করলা, ধরো মুক্তিবেগ যেটা, সেটা হচ্ছে ve বলা হয়। ই কেন? এসকেপ ভেলোসিটি, এই জন্য। তো এটাকে যদি ve ভেলোসিটিতে নিক্ষেপ করো, এটা কি আর পৃথিবীর পৃষ্ঠে ফেরত আসবে? বাইরে চলে যাবে। বুঝতে পারছো? তো এখন খেয়াল করো, শুরুতে m ভরের তো এটা বস্তু, গ্রহটা হচ্ছে m ভরের। দেখো এই ছোট হাতের m ভরের বস্তুটা শুরুতে কতটুকু দূরত্বে ছিল বলতো? আর দূরত্বে ছিল না, তার মানে r ইকুয়াল কি? গ্রহের ব্যাসার্ধ বা আর। বুঝতে পারছো? এবার তুমি যদি একে নিক্ষেপ করো ve ভেলোসিটিতে, এ ধরো এখানে চলে গেছে, মানে এটা হচ্ছে ক্ষেত্র ছিল, ক্ষেত্রের বাহিরে চলে গেছে।
ক্ষেত্রের বাইরে যদি চলে যায় তাহলে আর এফটা কি হবে কেউ বলতে পারবা? ইনফিনিটি হবে না? তোমার ক্ষেত্র পর্যন্ত ফাইনাইট, এরপরে ইনফাইনাইটে চলে গেলে, ক্ষেত্রের বাইরে চলে গেলে ওইটাকে বলি হচ্ছে আমরা ইনফাইনাইট। তাহলে ডাব্লিউ সমান কি হবে? জি এম এম ইন্টু 1/ri মাইনাস 1/rf। তাহলে জি এম এম, আচ্ছা 1/ri কি বলো তো? 1/rf কত? 1/ইনফিনিটি। তাহলে জি এম এম বাই আর, তাহলে এটা কি ডাব্লিউ সমান কি পাচ্ছি? জি এম এম বাই আর। তার মানে তুমি যদি এসকেপ ভেলোসিটিতে নিক্ষেপ করো, সেটা যদি ইনফিনিটিতে চলে যায়, তাহলে তোমার কতটুকু কাজ করতে হচ্ছে? জি এম এম বাই আর পরিমাণ কাজ করা হচ্ছে। এখন চিন্তা করো, তুমি যদি একটা বস্তুকে ভিই মানে এসকেপ ভেলোসিটিতে নিক্ষেপ করো, তাহলে এটার গতিশক্তি সমান কি হবে? গতিশক্তি ইকুয়াল হাফ এম ভিই স্কয়ার না? ছোট হাতের এম হবে, কারণ তুমি নিক্ষেপ করছো কাকে? এটাকে। তাহলে গতিশক্তির পরিবর্তন ইকুয়াল কৃত কাজ। তাহলে তুমি এখানে ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারো? ই কে। তাহলে ডাব্লিউ সমান কি? জি এম এম বাই আর ইকুয়াল হাফ এম ভিই স্কয়ার। তাহলে খেয়াল করে এই এম এম দুই পাশ থেকে কাটাকাটি যাচ্ছে, তাহলে ভিই সমান কি পাচ্ছি? √2gm বাই আর। বুঝতে পারছো এটা? তাহলে মুক্তিবেগের সূত্রটা কি মুখস্থ করে ফেলো, ভিই সমান √2gm বাই আর। এখন বলো, মুক্তিবেগের সূত্রে কি কোনো বস্তুর ভর আছে এখানে? দেখো, গ্রহের ভরটা আছে, বস্তুর ভর কি আছে? তাহলে মুক্তিবেগটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। তুমি এই যে এই কলমটাকে নিক্ষেপ করা মুক্তিবেগে মানে মহাকর্ষীয় ক্ষেত্রে বাহিরে নিতে যে পরিমাণ ভেলোসিটিতে নিক্ষেপ করা লাগবে, যদি সাফিউনকে ধরে আমরা নিক্ষেপ করি একই ভেলোসিটি দেওয়া লাগবে, অথবা একটা রকেটকে নিক্ষেপ করতে হয় কি একই ভেলোসিটি লাগবে। বুঝতেছো? কিন্তু রিয়েল লাইফে এগুলো হয় না, কারণ রিয়েল লাইফে এই সূত্র খাটবেই না। রিয়েল লাইফে তোমার বাতাসের বাধা থাকে, আবার বাতাসের ভেলোসিটি থাকে, অনেক কিছু থাকে। এইটা সূত্রটা করা হয়েছে, এই সূত্রটা হচ্ছে মেইনলি তোমার কোনো বাতাসের বাধা থাকবে না। দেখো তো ভিডিও চলেনি কিনা। আসসালামু আলাইকুম সবাই। এটা কি বুঝছো সবাই? ইন্ট্রো তোমাদের জন্য করি, ইউটিউব ধরো একেবারে ইন জেনারেল করলে ইন্ট্রো দিয়ে করা যায়। তোমরা তো তোমরাই করতেছো আর কি। ভি সমান কি পাইছি আমরা? √2gm বাই আর। বুঝতে পারছো? এখন খেয়াল করো, আর এর পরিচয়টা একটু সাবধান থাকবা। দেখো, আমরা বস্তুটাকে কোথায় ধরে নিছি? পৃথিবীর পৃষ্ঠে। এখন ধরো একটা স্যাটেলাইট তো পৃথিবীর পৃষ্ঠে দিয়ে ঘুরতেছে না, আর উপর দিয়ে ঘুরতেছে না। বুঝতেছো? এখন ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে একটা স্যাটেলাইট, তো এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্র। দেখো, স্যাটেলাইটটা পৃথিবী পৃষ্ঠ কেন্দ্র হতে কতটুকু দূরত্বে আছে? আর প্লাস এইচ দূরত্বে আছে না? তাহলে একে যদি দেখো, এক্ষেত্রে আর আইটা কি হয়ে যেত? আর প্লাস এইচ হয়ে যেত। তাহলে এখানে কি আসতো? আর প্লাস এইচ। মানে তোমার এই আর এর পরিচয়টা মানে কি বলতো? গ্রহের কেন্দ্র হতে দূরত্ব, এভাবে মনে রাখবা। হ্যাঁ, আর এফ তো তোমার অলওয়েজ ইনফিনিটি, তাই না? তাহলে তুমি এই সূত্রটা এক্সট্রা করে লিখে রাখতে পারো। স্যাটেলাইটের ক্ষেত্রে স্যাটেলাইট না লিখো, যে গ্রহের পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় ঘূর্ণায়মান কোন বস্তুর জন্য, এটা একটু তোমরা শীটে লিখে রাখো, শীটে এই সূত্রটা নাই। মুক্তিবেগ পেজ নাম্বার হচ্ছে 23 নাম্বার পেজ। এটা কি বুঝছো সবাই? এবার আসলে এই সূত্রটা আমরা আরেকটু মডিফাই করি, চলো। আমরা আলটিমেটলি এই সূত্রটা মনে রাখবো। বুঝতেছো? এখন যে সূত্রটা আমরা বের করতেছি, এটা অনেক সময় এমসিকিউ তে দেওয়া থাকে। এমসিকিউ তে ধরো একটা অপশন দেওয়া থাকলো, তো অপশনটা খুঁজে তোমাকে দাগাইতে হবে আর কি। আচ্ছা, জি এম আর কে আমরা আর স্কয়ার লিখলাম, এখানে উপর নিচে যদি আর স্কয়ার লিখি, উপরে আরেকটা আর লেখা লাগবে না? তাহলে আচ্ছা, জিএম বাই আর স্কয়ার মানে কি বলতো? জি। তাহলে এটা কি লিখা যায়? 2 জি আর লিখা যায় এটা?
এই সূত্রটা একটু মনে রাখবা। তাহলে ভি এর কয়টা সূত্র পাইছি? √2gm/r ইকুয়াল √2g/r। আর এখান থেকে তাহলে কি লেখা যায়? 2g আপ ইন্টু r প্লাস h। বুঝছো কি সবাই এটা? তো চারটা সূত্র। তুমি আলটিমেটলি এইটা মনে রাখো, তাহলেই তো হয়ে গেছে। এগুলো সব মুখস্থ করা লাগবে, একটু বুদ্ধি খাটাও। হ্যাঁ, শীটে এই সূত্র দুইটা তুলে রাখি, এই সূত্র দুইটা নাই আর কি। 24 নাম্বার 23-24 নাম্বার পেজে তুলে রাখি। তুমি এখানে √2gm/r+h হোল স্কয়ার লিখো, আর এখানে r+h লিখো। তাহলে এইটুক মানে কি ছিল? জি আপ। বুঝতে পারছো সবাই? এবার চলো আমরা একটা জিনিস বের করব, পৃথিবীর জন্য মুক্তিবেগটা কত? দেখো পৃথিবীর ক্ষেত্রে ভিই সমান কত? √2gm। অবশ্যই এটা আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে হিসাব করতেছি আর কি। তাহলে পৃথিবীর ক্ষেত্রে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু তো সবার জন্য কনস্ট্যান্ট। পৃথিবীর এমটা কত ছিল? 6 × 10⁻²৪। আর পৃথিবীর রেডিয়াসটা কত? 6400 × 10⁻3। এটা কত আসে দেখো তো? 11186.72 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে কিলোমিটার পার সেকেন্ডে চলে যাবে না? তাহলে 11.18672 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটা কি আসতেছে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো পৃথিবীর জন্য ভিইটা মুখস্থ রাখবে, এমসিকিউতে আসে যে পৃথিবীর মুক্তিবেগ নিচের কোনটি? হ্যাঁ, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো তুমি এটা পরীক্ষার হলে চাইলে এভাবে বের করতে পারো, তো এমসিকিউতে বের করতে টাইমটা নষ্ট হবে, এর থেকে মুখস্থ রাখা বেটার। কিলোমিটার পার সেকেন্ডে দেখো, আমি মিটারকে 1000 দিয়ে ভাগ দিছি, সেকেন্ডকে তো কিছু করি। চলো এখানে একটা ম্যাথ আছে, চলো ম্যাথটা একটু করার ট্রাই করি। সবাই 25 নাম্বার পেজে যাও। বুঝবে এটা? আশাফুল সামনে চলে আসো, তোমার দুইজন একসাথে শেয়ার। এটা কি মুছবো? তুমি শীট আনছো? কথা বলি না ভাই। m কেজি ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি মহাশূন্যের অন্য একটি গ্রহে পৌঁছায়। হ্যাঁ, মুক্তিবেগ তো থাকবেই একটা, মুক্তিবেগ না থাকলে তো এটা হচ্ছে তোমার, আমরা যেটা বের করলাম বাতাসে বাধা না থাকলে এটাই ঠিক ছিল আর কি। 11.2 আর বাতাসে বাধা থাকলে এটাই থাকে, জাস্ট আরো কিছু তোমার সমীকরণ। হ্যাঁ, ওগুলা সবই হিসাব করা হয়, ড্র্যাগ ফোর্স বলা হয় এগুলোকে, বুঝছো? এখন যদি তোমাদের ওগুলো আলোচনা করতে যেত ক্রিটিক্যাল হয়ে যেত না, তো সামনে যদি এগুলা নিয়ে পড়ালেখা করো তাহলে পাবা। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি মহাশূন্যে অন্য একটি গ্রহে গিয়ে পৌঁছায় যার ভর পৃথিবীর ভরের 16 গুণ। তার মানে তোমার আরেকটা যে গ্রহ দেওয়া আছে তার ভরটা কি পৃথিবীর ভরের 16 গুণ। তার মানে তোমার ওই গ্রহ যেটা আছে তার ভরকে m প্রাইম ধরো, পৃথিবীর ভরকে m ই ধরো। তাহলে এটা কত দেওয়া আছে? m প্রাইম বাই m ই ইকুয়াল কত? 16 দেওয়া আছে না? বুঝতে পারছো? এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। তার মানে r প্রাইম বাই r 8 সমান কত দেওয়া? 8 দেওয়া। কোশ্চেনে বলছে
যে উদ্দীপকে উল্লেখিত বস্তুটির ভর অর্ধেক হলেও ওই বস্তুটিকে পুনরায় অন্য গ্রহটি হতে মহাশূন্যে নিক্ষেপ করতে প্রয়োজনীয় মুক্তিবেগের মান সমান হবে কিনা জানতে চাইছে। দেখো যে এদিকে তাকাও, তোমার পৃথিবীর এই যে এই অন্য ধরো যে গ্রহটাতে গেছে ওই গ্রহটাতে বস্তুটার মুক্তিবেগ হচ্ছে ভিই, বুঝতে পারছো? এখন ধরো বস্তুটার ভর হচ্ছে এম, এখন আমাকে এম যদি হয় একটা মুক্তিবেগ থাকবে বস্তুটার। এখন আমাকে বলছে আমি যদি বস্তুটার ভরটাকে অর্ধেক করে দেই মানে m/2 করে দেই, তাহলেও মুক্তিবেগ কি একই থাকবে কিনা জিজ্ঞেস করছে। এখন বলো মুক্তিবেগটা কি একই থাকবে? একই থাকবে না, কারণ খেয়াল করো ভিইটা কি ছিল, √2gm/r কিনা বলো। এখন মুক্তিবেগটা কি বস্তুর ভরের উপর ডিপেন্ড করতেছে? মুক্তিবেগটা বস্তুর ভরের উপর ডিপেন্ডই করতেছে না, তাহলে বস্তুর ভর অর্ধেক করি, দ্বিগুণ করি, চারগুণ করি, তোমার মুক্তিবেগ অলওয়েজ কি থাকবে? একই থাকবে। বুঝতে পারছো? তাহলে চলো আমরা ভিই প্রাইমটা বের করি। ভিই প্রাইমটা কি হবে? √2gm'/r প্রাইম। এখন খেয়াল করো √2g এম প্রাইমটা কি বলতো? 16me, আর আর প্রাইমটা হচ্ছে তোমার 8re। তাহলে এটা এটা কাটাকাটি যাবে, √4gme/re, তাহলে 2√gme/re। এবার খেয়াল করো তুমি পৃথিবীর জন্য জিটা জানো 6.673 × 10⁻11। পৃথিবীর ভরটা কত জানো? 6 × 10⁻24। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে, বুঝতে পারছো? তাহলে ওই গ্রহের জন্য আমি ভিই প্রাইমটা পেয়ে গেছি। সবাই কি বুঝছো এই ম্যাথ? ভিই প্রাইমটা কত পাচ্ছি? ওইটা দিলে হইতো, কিন্তু সিকিউতে এগুলা দেখাইতে তো হবে। তাহলে আচ্ছা দেখো, তাহলে ওই গ্রহের জন্য মুক্তিবেগটা কি হবে? 2gm'/r হবে না? আর প্রাইম হবে, আর না সরি, আর প্রাইম হবে। ওই গ্রহের ব্যাসার্ধ দিতে হবে। এখন এম প্রাইম কত বলো তো? 16 গুণ এমই না, মানে 16 গুণ পৃথিবীর ভর। আর আর প্রাইম কত? 8 গুণ পৃথিবীর ব্যাসার্ধ। এই যে এটাই বসায় দিছি আর কি, বুঝতে পারছো? এই যে তারপর ক্যালকুলেশন, এমই তো জানি, আরইও জানি, বসায় ক্যালকুলেশন করছি। ও না না, অনুপাত না, কোনটা বুঝি নাই। এইটা এইটা তোমার এখানে কোশ্চেনটা দেখো, বলছে যে নতুন গ্রহে যে পৌঁছায় ওইটার ভর পৃথিবীর ভরের 16 গুণ। তার মানে চিন্তা করো m'/me এটা কত? 16 হবে না? পৃথিবীর ভরের তুলনায় কত গুণ? 16 গুণ। বুঝতে পারছো? ধরো তোমার কাছে 2 টাকা আছে, আমার কাছে 32 টাকা আছে, তাহলে আমার কাছে তোমার থেকে 16 গুণ বেশি টাকা আছে। কিভাবে 16টা আসছে? আমার টাকা ভাই তোমার টাকা না। বুঝতে পারছো? এটা কি তারপরে এখানে ব্যাখ্যা করবা, যেহেতু ভিই মানে মুক্তিবেগটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, গ্রহের ভরের উপর নির্ভর করে, তাই বস্তুর ভর অর্ধেক করলেও মুক্তিবেগ এটাই থাকবে। বুঝতে পারছো? এটা লিখে দিবে। হ্যাঁ, মুক্তিবেগ বলছে বস্তুটার ভর যদি অর্ধেক করে দেয় তাহলে মুক্তিবেগটা সমান থাকবে না, আলটিমেটলি থাকবে তো, তাই না? কারণ মুক্তিবেগটা বস্তুর ভরের উপর ডিপেন্ডই করতেছে না। কারো কি সমস্যা আছে এটাই? এবার আসো কৃত্রিম উপগ্রহ। তিনটা 20 বাজে, দেখো তো। দেখো এই টপিকটাই লাস্ট, দেন নেক্সট দিন পড়াইলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তোমরা একটা মনে রাখবা, পূর্ণরূপ। আইএসএস এর পূর্ণরূপ কি বলতো? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটা একটু মনে রাখবা, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় আইএসএস এর পূর্ণরূপ কোনটি। বুঝতে পারছো?
স্যার জিজ্ঞেস স্যার আচ্ছা দেখো, এবার আসো আমরা যে এই যে কৃত্রিম উপগ্রহগুলা পৃথিবীর চারপাশে তো অনেকগুলা কৃত্রিম উপগ্রহ আছে, তাই না? তো এই কৃত্রিম উপগ্রহগুলা পৃথিবীর চারপাশে কিভাবে ঘুরতেছে আমরা একটু দেখার ট্রাই করি। তো দেখো, এটা ধরো একটা গ্রহ অথবা পৃথিবী, চিন্তা করো। তো এইটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহগুলা গ্রহকে কেন্দ্র করে এই যে এইভাবে ঘুরতেছে না বৃত্তাকার পথে। আচ্ছা এখন খেয়াল করো, এই যদি বৃত্তাকার পথে ঘুরে, আচ্ছা এইদিকে কি পরিমাণ ফোর্স অনুভব করবে? এটা হচ্ছে এম ধরো, এটা হচ্ছে এম ধরো। তাহলে এই যে দেখো, এই পৃথিবীটা একে নিচের দিকে টানবে না, কি পরিমাণ ফোর্সে টানবে? জি এম এম বাই আর স্কোয়ার, মানে এখানে আর স্কোয়ার না, মেনলি আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই পরিমাণ ফোর্সে টানবে না? এবং খেয়াল করো, এ বাহিরের দিকে কি পরিমাণ ফোর্স অনুভব করবে বলো তো? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। মনে আছে কেন্দ্র বিমুখী ফোর্স কত ছিল? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ ছিল না? বুঝতে পারছো? আর নিচের দিকে কি কাজ করতেছে? জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এই বৃত্তাকার পথে ঘোরার শর্তটা কি? এই দুইটা ফোর্স অবশ্যই কি হইতে হবে? সমান হইতে হবে। বুঝতে পারছো সবাই? তাহলে খেয়াল করো, জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এখানে কি আছে? আর প্লাস এইচ, একটা আর প্লাস এইচ বাদ চলে যাবে, আর এই যে এই এম এম ও বাদ চলে যাবে। তাহলে কি থাকতেছে? জি এম বাই আর প্লাস এইচ। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল, তাহলে ভি ইকুয়াল কত? জি এম বাই আর প্লাস। দেখো, একটা কৃত্রিম উপগ্রহ কখন একটা গ্রহের চারপাশে ঘুরবে? যদি তার ভ্যালোসিটিটা জিএম বাই আর প্লাস এইচ তুমি দিতে পারো। ধরো তুমি একটা নির্দিষ্ট হাইটে উঠলা, এক একটা হাইটের জন্য এই ভ্যালোসিটিটা কি এক এক রকম হবে? দেখো, কারণ এই ভ্যালোসিটিটা এইচ এর উপর ডিপেন্ড করতেছে। বুঝতে পারছো? তাহলে একটা কৃত্রিম উপগ্রহ কখন একটা গ্রহের চারপাশে ঘুরবে? যখন তার ভ্যালোসিটিটা √ জিএম বাই আর প্লাস এইচ হবে। বুঝতে পারছো এটা? এবার চলো আমরা এই যে কৃত্রিম উপগ্রহটা, এটা চারপাশে এইখানে ঘুরে আসবে, ঘুরে আসতে তার একটা টাইম লাগবে না? ওই টাইমটাকে আমরা কি বলি বলতো? পর্যায়কাল বা বিচরণকাল। বিচরণকাল বলা যায় না, এক্ষেত্রে কি বলা যায়? পর্যায়কাল। চলো পর্যায়কালটা আমরা একটু বের করার ট্রাই করি। ভি সমান কি শিখছিলাম আমরা বলতো? ওমেগা আর, শিখছিলাম এটা, মনে আছে? তাহলে এক্ষেত্রে ভি সমান কি হবে কেউ বলতে পারবা? ওমেগা আর প্লাস এইচ হবে কিনা বলো? কারো কি সমস্যা আছে এইটুকুতে? আচ্ছা, তাহলে ওমেগা সমান কি বলতো? 1 বাই আর প্লাস এইচ √ জিএম বাই আর প্লাস এইচ। আচ্ছা এবার খেয়াল করো, √ জিএম বাই, এই আর প্লাস এইচটা রুটের বাহিরে আছে, যদি একে আমরা রুটের ভিতরে পাঠাইতে চাই এর মধ্যে একটা স্কোয়ার দিয়ে দিলে হবে না? তো অলরেডি এখানে আরেকটা আর প্লাস এইচ আছে, তাহলে এখানে কি হবে বলো তো? আর প্লাস এইচ হোল কিউব হবে কিনা বলো? এটা কি বুঝছো সবাই? হ্যাঁ। আচ্ছা ওমেগার সূত্র কি ছিল? 2π/t ছিল না? তো বসায় দাও। তাহলে দেখো, এবার উল্টায় দাও, আমরা যেহেতু টিটা বের করতে যাচ্ছি ব্যাপারটাকে আমরা উল্টায় দিই। তাহলে t/2π সমান কত বলো তো? √ আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। তাহলে টি সমান কত? 2π ইন্টু √ আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। তাহলে এইটা হচ্ছে তোমার পর্যায়কালের সূত্র। মানে একটা গ্রহ, কৃত্রিম উপগ্রহ একটা গ্রহের চারপাশে ঘুরে আসতে কতটুকু সময় লাগবে? 2π ইন্টু আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। তো কেউ যদি সূত্র প্রমাণ নাও বুঝো, আলটিমেটলি সূত্রটা একটু সুরস্থ করে আসতে হবে। আর কৃত্রিম উপগ্রহ গ্রহের চারপাশে ঘুরবে, ওই ঘোরার জন্য ভ্যালিসিটি কত দরকার? √ জিএম বাই আর। দেখো ভিইটা কত ছিল বলো তো? জিএম বাই √ 2 জিএম বাই আর প্লাস এইচ ছিল না কৃত্রিম উপগ্রহের জন্য? দেখো বলো তো, ভি বেশি না ভিই বেশি?
ভিই বেশি, হ্যাঁ হ্যাঁ, এটা কেন বেশি হয় এটা একটু তোমরা চিন্তা করে আসিও, আমাকে বলিও এটা ফিজিক্যাল মিনিংটা কি। তোমাদের পরশুদিন পড়া ম্যাথ